পত্রলেখার বাবা সতীনাথ ভাদুড়ী। দোলগোবিন্দবাবুর বাড়ির আড্ডায় চেঁচামেচি নেই, হইচই নেই, কথা কাটাকাটি নেই। কথাবার্তাগুলো হয় থেমে থেমে, অতি সংক্ষেপে। একটু একজন বলে, বাকিটা সবাই বুঝে নেয়। সবটা কোনো কথার বলতে হয় না। যেরকম গল্পর সবটা করা যায়, সেসব গল্পে এ আসরের লোকের উৎসাহ নেই। এই রুচির মিলের জন্যই ৩-৪ জন প্রৌঢ় ভদ্রলোকের এই আড্ডাটা টিকে আছে। রাস্তার ওদিককার বাড়িতে সেতার বাজানো আরম্ভ হলো। প্রথমজন বললেন, শুরু হলো। হ্যাঁ, দ্বিতীয়জন, তৃতীয়জন অর্থাৎ দোলগোবিন্দবাবু বললেন, যেতে দাও, কি দরকার ওসব কথায়। আসলে ওই বাড়ির কর্তা নতুন বিয়ে করেছেন। তার প্রথম পক্ষের স্ত্রীর ছেলেরা বড় হয়েছে। তাদের বন্ধু বান্ধবরা ওই বাড়িতে প্রত্যহ সন্ধ্যায় গানের আসর বসায়। এ জিনিস এদের চোখে খারাপ দেখায়। সেইটা ওরা প্রকাশ করলেন ওই ৩টি বাক্যে। আবার সবাই নীরব, যতক্ষণ না আর একটা নতুন বিষয়ের উপর কথা ওঠে। নীরবতা ভাঙল সাইকেলের ঘন্টার শব্দ শুনে। ন্যাপলা আসছে। হ্যাঁ, দোলগোবিন্দবাবুর মুখে চোখে একটু উৎকণ্ঠা প্রকাশ পেল। বাড়ির কাছাকাছি এসে ও সাইকেলের ঘন্টা বাজাবেই বাজাবে। হ্যাঁ, ঠিকই, নেপাল। সাইকেলখানাকে দেয়ালে ঠেস দিয়ে রেখে সে ঢুকে গেল বাড়ির ভিতরে। বেরিয়ে এলো খবরের কাগজখানা হাতে নিয়ে। কাগজে কোনো খবর টবর আছে নাকি হে নেপাল? হ্যাঁ হ্যাঁ, তাই দেখছি। গভীর মনোযোগে সে খবরের কাগজ পড়ছে দেখে সকলে অবাক হয়। দোলগোবিন্দবাবু কিন্তু একবারও নেপালের দিকে তাকাননি। আবার মিনিট দুয়েক সকলে চুপচাপ। রাস্তার দিক থেকে টর্চের আলো পড়ল, কারা যেন আসছে। ও আবার কারা? অনুপার পত্রলেখা হবে বোধহয়। পত্রলেখা বাড়িতে ছিল না, তাই বলো। মদনবাবু বেফাঁস কথাটা বলতে গিয়েও সামলে নিলেন। তাই আর চা পাওয়া যায়নি এখনো। এত রাত করে গিয়েছিল কোথায়? ওই নীলমণিবাবুর বাড়িতে আটকে উড়েছিল যে, ওর মেয়ের ছেলে হয়েছে জানো না? নীলমণিবাবুর বাড়ির চাকর পত্রলেখাদের পৌঁছে দিতে এসেছে। হাতের ধামিতে আটকৌড়ের মুড়ি মুড়কি আর জিলিপি। অনুপ দেখালো তার 2 পকেটেই মুড়ি কড়াই ভাজায় ভরা। হ্যাঁ, তোরই তো ছিল আসল নেমন্তন্ন। দিদি তো পেটুকের মতন তোরই পিছনে পিছনে গিয়েছে। সে আর বলতে হয় না, আমাকে ডাকতে এসেছে তবে গিয়েছি, নইলে আমার দায় পড়েছিল। জিজ্ঞেস করুন বাবাকে। তোকে ডাকতে এসেছিল সেও ভাইয়েরই খাতিরে, নইলে আটকৌড়ের কুলো পেটাবার জন্য মেয়েদের আবার ডাকে নাকি? আচ্ছা বেশ, আমি পেটুক হলো তো। এই রে, পত্রলেখা চটেছে। তোকে চটলে কি আমাদের চলে? এই দেখ না, তুই যাচ্ছিলি না, তাই আমরা এখনো চা পাইনি। পত্রলেখা বাড়ির ভেতর ঢুকে গেল হাসতে হাসতে। এই সেদিন বিয়ে হলো না নীলমণিবাবুর মেয়ে? একটু চাপা গলা মাধববাবু। নেপাল কাছেই রয়েছে। ছেলে মানুষদের সম্মুখে এসব কথা যত না বলা যায় তত ভালো। তবে হ্যাঁ, নেপাল আর এখন ছেলে মানুষ নেই। এই মাস থেকে কলেক্টরিতে কপিস্টের কাজ পেয়েছে। চাকরি বাকরিতে ঢুকলেই ছোটরা বড়দের সঙ্গে সমান হবার অধিকার পায়। তবুও প্রথম প্রথম একটু বাধে। কাল প্রথম দোলগোবিন্দবাবু নেপালকে একটা গোপন কাজের ভার দিয়ে তার বড় হবার অধিকারের সুনিশ্চিত স্বীকৃতি দিয়েছেন। সে খবর আড্ডার অন্য বন্ধুদের জানা নেই, তাই তারা গলার স্বর একটু নামিয়ে কথা বলছেন। কিছুক্ষণ সকলে চুপচাপ। নেপাল গভীর মনোযোগের সঙ্গে খবরের কাগজ পড়ছে। প্রথমজন বললেন, শ্রাবণ মাসে? হ্যাঁ, আর আজকে হলো এ মাসের 23-এ। হ্যাঁ। আঙুলের কর গোনা শেষ হলে দোলগোবিন্দবাবু বললেন, যাকে যেতে দাও সব কথা। সকলেই দোলগোবিন্দবাবুর এ স্বভাবের কথা জানে। পরকুৎসা শোনবার আগ্রহ তাঁরই বোধ হয় দলের মধ্যে সবচেয়ে বেশি। শ্বাসটুকু নিয়ে ছিবড়েটাকে যথাসময়ে বাদ দিয়ে দিতে তিনি জানেন।
তাই আসল কথাটা শোনা হয়ে গেলে তিনি মৃদু আপত্তি তুলে বলেন, থাক থাক, কি দরকার আমাদের ওইসব পরের কথার মধ্যে থাকবার। তার এই বারণকেও ধর্তব্যের মধ্যে আনে না। তবু এই কম কথার আড্ডাটা আপন নিয়মে কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায়। ভিতর থেকে পত্রলেখা সকলের জন্য 8 কৌড়ের মুড়ি কড়াই ভাজা নিয়ে এলো। নেপালদা, তুমি হুট করে চলে যেও না যেন রাগ করে, তোমার মুড়ি নিয়ে আসছি। হাত তো আমার মোটে দুখানা, কতগুলো একসঙ্গে আনবো। পত্রলেখা, একটা লঙ্কা আনিস তো মা আসবার সময়। আচ্ছা কাকা। তার বন্ধুরা কেমন অনায়াসে মেয়েদের মা বলে সম্বোধন করেন দেখে দোলগোবিন্দবাবু অবাক হয়ে যান। তিনি তো চেষ্টা করেও পারেন না, বাধো বাধো ঠেকে, একটু বাড়াবাড়ি মনে হয়। পত্রলেখার নামটা যা বড়, অনেক সময় যেন মনেই পড়তে চায় না। মা মা বলে ডাকতে পারলে সুবিধে ছিল। পত্রলেখার অন্য কোনো ডাক নাম দেবারও উপায় নেই। স্ত্রীর করা হুকুম মেয়েকে পত্রলেখা বলেই ডাকতে হবে। তিনি মানে দোলগোবিন্দবাবুর স্ত্রী নিচে এই পাড়ারই মেয়ে, ডাক নামেই আজও পরিচিত। ভালো নামটা কেউই জানে না, ডাক নামটা আবার বিশেষ ভালো নয়। তাই পত্রলেখার নাম সম্বন্ধে তাঁর এত সতর্কতা। পত্রলেখা নামটায় দোলগোবিন্দবাবু প্রথম থেকে আপত্তি বলেছিলেন যে যদি লেখা দিয়ে নামই রাখতে হয় তবে সুলেখা বা চিত্রলেখা রাখো না কেন। কিন্তু স্ত্রীর কাছে তার কোনো কথা খাটে? যে কথা একবার মুখ থেকে বার হবে তার আর নড়চড় হবার জো নেই। পাড়ার মেয়ে, ছোটবেলা থেকে দেখে আসছেন তো তাকে। আর নিজের নাম দোলগোবিন্দ যখন, তার কি পত্রলেখা নামটাকে বড় বলবার মুখ আছে? কথার খই ফুটোতে ফুটোতে পত্রলেখা চা দিয়ে গেল। এবার তুমি পড়তে বসবে, যাও পত্রলেখা। ও কি হে নেপাল, তুমি যে একগাল করে মুড়ির সঙ্গে এক চুমুক করে চা খাচ্ছ, মুড়ির মুচমুচে ভাবটা চা দিয়ে নষ্ট করে লাভ কি? আমার তাই ভাল লাগে। হ্যাঁ, আপরুচি খানা। বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন পাড়ার ইউনিভার্সাল মাসিমা। এর জিভের ধার আছে, আর কোনো খবর ইনি 11টার সময় শুনলে সে খবর 11:10 মধ্যে পাড়ার সব বাড়িতে অবধারিত পৌঁছে যাবে। এরকম একটা খ্যাতি তার আছে এখানে। কিসের গল্প হচ্ছে ছেলেদের? ও আপনি এখানে ছিলেন? হচ্ছে এইসব হাবিজাবি কথা। আচ্ছা, চা দিয়ে ভিজিয়ে নিলে মুড়ি চিড়ে ভাজার মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যায় না? দাঁতই নেই তার আবার মুড়ি খাওয়া। সাতকালে গিয়ে এককালে ঠেকেছে আমার এখন। তবে যে কালে খেতাম তখন মুড়ির সঙ্গে শশা খেতে আমার ভালোই লাগতো। মুড়ির মুড়মুড়ে ভাবটা শশার জন্য নষ্ট হয়ে যেত বলে তো মনে হয় না। তাহলে দেখছি নেপালেরই জিত। হ্যাঁ, ওরই জয় জয়কার আজকাল। শুনতে পাচ্ছি তো তাই। আচ্ছা, আমি এখন চলি। বড় তাড়াতাড়ি চললেন। এসেছি কি এখন? জব সন্ধ্যা আমার এখনো বাকি। আরে দাঁড়ান দাঁড়ান, এই অন্ধকারে একা যাবেন কি? নেপালের চা খাওয়া শেষ হলো বলে। ও পৌঁছে দিয়ে আসুক আপনাকে। না না, ও এখন অনেকক্ষণ ধরে একটু একটু করে চা খাবে। কি বলিস নেপাল? আমার আবার কোথাও যাওয়ার জন্য লোক লাগে নাকি? কাশী বৃন্দাবন সেরে এলাম একা, এ পাড়া থেকে ও পাড়া যেতে লোক লাগবে সঙ্গে? না না, তবু নেপাল সঙ্গে যাক। ও বেচারা এসেছে খবরের কাগজ পড়তে, তোমরা ওকে জোর করে পাঠাবে ফোকলা দিদিমার সঙ্গে। ও কাগজের পড়া, এমনি এখন নাড়াচাড়া করছে। হ্যাঁ হ্যাঁ, রিভাইজ করছে। ইংরাজি করে আবার কি বলা হলো? এসব কি আমরা বুঝি? ওসব বুঝবে পত্র লেখার মতন আজকালকার ইংরাজি পড়া মেয়েরা। আচ্ছা, আমি চলি। নেপাল, তুমি খবরের কাগজ পড়ো। পড়া না হয়ে থাকে কাগজখানা বাড়িতেও তো নিয়ে যেতে পারে। হ্যাঁ। এতক্ষণে নেপাল কথা বলল, আর চলে না চুপ থাকা। আমার কাগজ পড়া হয়ে গেছে দিদিমা, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। মাসিমা, এই নীলমণিদার নাতি দেখতে গিয়েছিলেন তো, কেমন হয়েছে? দিব্যি, বড়সড় ছেলে। প্রশ্ন ও উত্তর দুই অর্থপূর্ণ, এর চেয়ে সংক্ষেপে বলা যেত না। থাক থাক, যেতে দাও, দরকার কি ওসব পরের বাড়ির কথায়। নেপাল খবরের কাগজখানা সযত্নে ভাঁজ করছে। বাড়ির ভিতর থেকে দোলগোবিন্দবাবুর স্ত্রীর চিৎকার শোনা গেল, চেঁচিয়ে চেঁচিয়ে পর পত্রলেখা, অঙ্ক টঙ্ক এখন নয়, ওসব চালাকি আমি ঢের বুঝি, বুঝলি? এতক্ষণে শক্ত পাল্লায় পড়েছে পত্রলেখা। হ্যাঁ,
পত্রলেখা জোরে জোরে ইতিহাস পড়া আরম্ভ করলো। বাপের নাম দোলগোবিন্দ, মায়ের নাম খেদি, মেয়ের নাম হলো কিনা পত্রলেখা, হেসে বাঁচি না। নেপাল আর কেন, চল এবার আমরা যাই। তোর দরকার থাকে তো আবার না হয় ফিরে আসিস সেখানে আমাকে পৌঁছে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, না না না, আমি আর আসবো না, ওই দিক দিয়েই বাড়ি চলে যাব। বেশ জোরের সঙ্গে বলা, বোঝা গেল যে এতক্ষণে নেপাল সত্যি সত্যিই মত স্থির করে ফেলেছে। অতি তাচ্ছিল্যের সঙ্গে খবরের কাগজখানা দোলগোবিন্দবাবুর হাতে দিয়ে নেপাল বারান্দা থেকে নেমে গেল। তিনিও নিষ্ক্রিয়ভাবে বাঁ হাত বাড়িয়ে অকিঞ্চিৎকর জিনিসটাকে নিলেন। বুঝে গিয়েছেন তিনি, কাগজখানা বাড়ির ভিতরে না রেখে নেপাল তাঁর হাত দিল কেন। বুদ্ধিমান ছেলে নেপাল। কারো মুখে একটাও কথা নেই। মাসিমার গলার স্বর ক্রমে ক্ষীণ হয়ে তারপরে শোনা গেল না। নির্বাক আড্ডায় একজন পা দোলাচ্ছেন, একজন আঙুলের কর গুনছেন, একজন আঙুল মটকাচ্ছেন। এ সবই প্রত্যাশিত আচরণ, হিসেব করবার সময়ের। গুণে হিসাব করে একটা সঠিক তারিখ বার করবার গুরু দায়িত্ব এখন এদের মাথায়। নীলমণিবাবুর মেয়ের বিয়ের তারিখটা নিয়ে মাথা না ঘামিয়ে এখন আর এদের উপায় নেই। সেটা ছিল 19শে আগস্ট। তারিখের হিসেব মদনবাবু সবসময় নির্ভুল, সেজন্য কেউ তাঁর কথার প্রতিবাদ করল না। যেতে দাও সব কথা। হ্যাঁ, এর চেয়ে বেশি কথা খরচ করতে কেউ রাজি না। বহুক্ষণ ধরে অন্ধকারের দিকে তাকিয়ে রয়েছেন সকলে। দোলগোবিন্দবাবু নেপালের দেওয়া খবরের কাগজখানা হাত থেকে নামাননি তখন থেকে। রোলারের মতো গোল করে পাকিয়ে নিয়েছেন সেটাকে। মনের কথা সঙ্গে সঙ্গে মুখে না প্রকাশ পেয়ে যায়, এই সংযম এদের প্রত্যেকেরই আছে। নীলমণিবাবুর মেয়ের বিয়ের সঠিক তারিখটা খুঁজে বার করবার মধ্যে অঙ্কর উত্তর মেলাবার তৃপ্তি নেই। ওটা শুধু কৌতূহল জাগ্রত করবার প্রথম ধাপ। তার পরের প্রশ্ন ও উত্তরটাই যে আসল, সেটা আসছে এবার, আসছে। এই নিস্তব্ধতার মধ্যে একটা অতি সংক্ষিপ্ত সার কথা খোঁজবার পালা এখন চলছে। কার মুখ থেকে সেই কথা নির্দেশটা বার হবে প্রথম, তার এখনো ঠিক নেই। দোলগোবিন্দবাবু পা নাচাচ্ছেন। তিনি যখনই খুব বিচলিত হয়ে পড়েন তখনই এমনি করে পা নাচান। এরকম অবস্থায় তিনি অনেক সময় ভুলে পরনিন্দা করে ফেলেন। তবে কি ছোট্ট টিপ্পনিটা তার মুখ থেকেই বার হবে আজকে? তার অবিরাম পা নাচানো লক্ষ্য করে বন্ধুরা সেই প্রত্যাশাই করছেন। কিন্তু ব্যাপারটা ঘটল একেবারে অন্যরকম। অতি পরিচিত ভঙ্গিতে দোলগোবিন্দবাবু জিজ্ঞেস করলেন, কটা বাজল? অবাক হয়ে এ ওর মুখ চাওয়াচাই করে। ব্যাপার কি? সবে আজকের আড্ডাটা জমে আসছিল। বন্ধুরা জানে যে ওই প্রশ্ন দোলগোবিন্দবাবুর নোটিশ আড্ডা ভাঙবার। রাত 8:30 পর্যন্তই এ আড্ডার মেয়াদ। দোলগোবিন্দবাবুর স্ত্রীর হুকুম। স্ত্রীর কথা না শুনে চলবার সাহস তার নেই। শাসন বড় কড়া। পত্রলেখার পড়াশুনোয় একটু মন কম, তার লেখাপড়ার একটু দেখাশোনা না করলে গিন্নি রাগারাগি করেন। অঙ্ক না হয় তোমার মাথায় ঢোকে না, অন্য বিষয়গুলোও তো পড়াতে পারো। আর কিছু না হোক, বানান টানানগুলোও তো দেখিয়ে দিতে পারো। নাও যদি পড়াও, কাছাকাছি একটু বসে থাকলেও তো মেয়েটা নভেল নাটক না পড়ে পড়ার বইটুই নাড়াচাড়া করে। মেয়েকে ঢুলতে দেখলে চোখের জলের ঝাপটাও তো দিয়ে আসতে বলতে পারো। আমি যে থাকি সেই রান্নাঘরে। এইসব মুখ ঝামটার ভয়ে 8:30টার সময় আড্ডা ভাঙতে হয় প্রতিদিন। খাওয়া রাত 10টায়, তার আগে কিছুতেই না, মরে গেলেও না। এই হচ্ছে পত্রলেখার মায়ের ব্যবস্থা। এইসব ব্যবস্থার কথা দোলগোবিন্দবাবুর বন্ধুদের সকলেরই জানা। কিন্তু কথা হচ্ছে যে আজকে যেন 8:30 বড় তাড়াতাড়ি বেজে গেল। অবশ্য তাদের কারোর কাছেই ঘড়ি নেই, তবে একটা আন্দাজ আছে তো সব জিনিসেরই। দোলগোবিন্দবাবু যেন একটু উসকুস করছেন। এ জিনিস বন্ধুদের নজর এড়ায় না। কেন? মেয়ের পরীক্ষার সময় তো এখন নয়। কোনো কথা না বলে বন্ধুরা উঠলেন। যাবার আগে দোলগোবিন্দবাবুর মুখ চোখ আর একবার ভালো করে খুঁটিয়ে দেখে গেলেন। হ্যাঁ, শুধু এই কথাটা জুতো পরবার সময় একজনের মুখ থেকে অজান্তে বার হয়ে এলো। এতক্ষণে দোলগোবিন্দবাবু নিশ্চিন্ত হয়ে হাতের খবরের কাগজখানা খুলবার সময় পেলেন। ঠিকই আন্দাজ করেছিলেন ছেলেটার বুদ্ধি আছে, পারবে, এ ছেলে পারবে।
কোনো কাজের দায়িত্ব দিয়ে বিশ্বাস করা যায় এসব ছেলেকে। এদের হাতে রাখতে পারলে লাভ আছে। খবরের কাগজের ভাঁজের ভিতর টাইপ করা চিঠি আর একখানা খাম। খামের ঠিকানাটাও টাইপ করে লেখা। এত তাড়াতাড়ির মধ্যেও ছেলেটার মাথায় বুদ্ধি খেলেছে খুব। টাইপ করবার জন্য কাল রাত্রিতে নিজের লেখা খসড়াটা দিয়েছিলেন নেপালের কাছে। নেপাল ফৌজদারি আদালতে কপিস্টের পদে বহাল হয়েছে নতুন। তার কাছে সব কথা খুলে বলেছিলেন। প্রথমে বুঝতে পারেনি নেপাল। দশের উপকার, অপ্রিয় কর্তব্য ইত্যাদি কথাগুলো দোলগোবিন্দবাবুর মতন অল্প কথার মানুষের মুখে শুনে প্রথমটায় ভ্যাবাচাকা লেগে গিয়েছিল তার। তারপর আবার ফিসফিস করে বলা। পর মুহূর্তে জলের মতন পরিষ্কার হয়ে গেল আগাগোড়া জিনিসটা। গলা নামিয়ে সে বলে, এ আর শক্ত কাজ কি কাকাবাবু, কিছু ভাববেন না, মেশিন বাড়িতেও নিয়ে আসতে পারি যদি দরকার পড়ে। যখন যা দরকার লাগবে বলবেন কাকাবাবু। না না, আমার নিজের আবার দরকার কি, পাবলিকের উপকারের জন্যই এ কাজ করা। সে তো বটেই। এই হয়েছিল কালকের কথা। নেপাল পত্রলেখার বাবার আস্থাভাজন হতে পারবার সুযোগ পেয়ে কৃতার্থ হয়ে গিয়েছিল। উচ্চপদস্থ সরকারি কর্মচারীর সম্বন্ধে বেনামি চিঠি হাতে না লিখে টাইপ করে পাঠানোই সব দিক বিবেচনা করে যুক্তিযুক্ত। নিজের অফিসের মেশিনে টাইপ করা নিরাপদ নয়, তাই নেপালের সাহায্য নেবার দরকার হয়েছিল। বেনামি চিঠি পাঠানো দোলগোবিন্দবাবুর পক্ষে নতুন না। এ তার দীর্ঘকালের অভ্যস্ত বিলাস। স্ত্রী পুরুষ নির্বিচারে কত বেনামি চিঠি যে তিনি আজ পর্যন্ত লিখেছেন তার ইয়ত্তা নেই। তিনি নিজেকে বোঝাতে চেষ্টা করেন যে তার এই কাজ সমাজের কল্যাণার্থে, কিন্তু মনে মনে জানেন কেন লেখেন। এর মধ্যে তিনি একটা অদ্ভুত আনন্দ পান, দুর্বারের আকর্ষণ। পরকুৎসা করবার বা শোনবার রসটা মিষ্টি সন্দেহ নেই, কিন্তু এর তুলনায় পান সে। এটাকে শুধু আড়াল থেকে খুনসুরি করে মজা উপভোগ করা ভাবলে ভুল হবে। এ হচ্ছে ক্ষমতা সচেতন মেঘনাদের মেঘের আড়াল থেকে নিজের অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা। শিকারের ওপর বেনামি চিঠির প্রতিক্রিয়ার কথাটা কল্পনা করেই সবচেয়ে বেশি আনন্দ। সেটা নিজের চোখে দেখতে পেলে তো কথাই নেই। এই ঘন রসের নেশা তার একদিনে গড়ে ওঠেনি, ধাপে ধাপে এগিয়েছেন তিনি। প্রথম বয়সে স্কুলের পায়খানার দেওয়ালে লিখতেন। তারপর আরম্ভ করেছিলেন রাত দুপুরে শহরের দেওয়ালে আর ল্যাম্পপোস্টে উৎসাহ ভরা প্ল্যাকার্ড আঁটা। কিন্তু ওসবের স্বাদ কিছুদিনের মধ্যে ফিকে মনে হয়েছিল। ওর রস প্রচারে, চটকদার কুৎসার কথাটা 10 জনে মিলে উপভোগ করে। কিন্তু বেনামি চিঠি দেবার আনন্দের জাত আলাদা। একা উপভোগ করবার অধিকারের আমেজ অনেক বেশি গভীর। তাই তিনি ক্রমে ওসব ছেড়ে এই পথ ধরেন। এ পথে বিপদাপদও অপেক্ষাকৃত কম। এই নিরাপত্তার দিকে চিরকাল তার দৃষ্টি সজাগ। তার বেনামি চিঠি দেবার কোনো কথা বন্ধুরাও জানেন না। ওসব বিষয়ে কখনো কোনো কথা উঠলে তিনি চিরকাল একটা নির্লিপ্ত উদাসীনতার ভাব দেখাতে অভ্যস্ত। জানেন এক শুধু তাঁর স্ত্রী, তাও সবটা নয়, কিছু কিছু। যত লুকিয়েই নেশা করো না কেন, স্ত্রীর কাছে কোনো না কোনো সময় সেটা ধরা পড়তে বাধ্য। চাবি দেওয়া দেরাজের মধ্যে চিঠি লিখবার সরঞ্জাম আর ডাক টিকিটের প্রাচুর্য দেখেই তার স্ত্রীর মতো বুদ্ধিমতী মহিলা হয়তো একটা অন্য মন গড়া মানে করে নিতেন। তাই তিনি তার সমাজসেবার নিজস্ব ধারার কথাটা স্ত্রীকে জানিয়ে দলে টানতে চেষ্টা করেছিলেন। সে অনেক দিনের কথা। বেনামি চিঠিও আবার নানা রকমের আছে তো। দরকার পড়েছিল সেদিন একখানা মেয়ে মানুষের হাতে লেখা বেনামি চিঠির। উদ্দেশ্য ব্যক্ত করে স্ত্রীকে বলতেই দেখা গেল যে এ বিষয়ে তার উৎসাহ ও তৎপরতা প্রচুর। একবার জিজ্ঞাসাও করেননি এ কাজে কোনো বিপদ আছে কিনা। সম্মতি জ্ঞাপক মৃদু আপত্তি জানিয়ে পরার্থে গভীর অভিনিবেশের সঙ্গে স্বামীর দেওয়া ডিকটেশন লিখেছিলেন। লেখা শেষ হলে রসিকতা করে বলেছিলেন, পাড়ার মধ্যে হয়েছিল বিয়ে আমাদের, বরের চিঠিও কোনোদিন পাইনি, বরকে চিঠি লেখবার সুযোগও কোনোদিন হয়নি, চিঠি লেখার পার্টই আমার নেই। যাক, ফাঁকি দিয়ে সুযোগ পেয়ে গেলাম জীবনে প্রেমপত্র লিখবার। আর গুণের মধ্যে বেনামি চিঠির কথা পাড়ার অন্য কারোর কাছে বলে না ফেলবার মতন বুদ্ধি তাঁর স্ত্রীর আছে। এখন কথা হচ্ছে নেপালটারও সে সুবুদ্ধি আছে কিনা।
নেপালকে বিশ্বাস করে তিনি ভুল করলেন কিনা সেই কথাটাই কালকে থেকে তাকে পীড়া দিচ্ছে। তবে আজকে খানিক আগেই নিজের আচরণে নেপাল যা দেখিয়েছে তাতে মনে হয় তাকে বিশ্বাস করতে পারা যায়। যাক, সেসব যা হবার তা তো হয়েইছে। এখন তার হাতে অনেক কাজ। উচ্চপদস্থ সরকারি কর্মচারী সংক্রান্ত টাইপ করা চিঠিখানা দেখে শুনে এখনই ঠিকঠাক করে রাখতে হবে, নইলে ভোরে উঠে মাইল চারেক দূরের ডাকবাক্সে চিঠিখানা ফেলে আসতে পারবেন কি করে? এ পাড়ার পোস্ট অফিসের ছাপ চিঠিখানার ওপর কোনো মতেই পড়তে দেওয়া উচিত নয়। তাছাড়া আবার একটা নতুন কাজ হাতে এসে পড়ল হঠাৎ আজকের সান্ধ্য আড্ডার গল্প থেকে, নীলমণিবাবুর মেয়ের কেসটা। এইরকমই হয়, কোন দিক থেকে যে কখন কাজের বোঝা মাথায় এসে পড়ে তা কি ঠিক আছে? যখন আসে তখন যেন অনেকগুলো একসঙ্গে হুড়মুড় করে এসে পড়ে। এ তিনি চিরদিন দেখে এসেছেন। এখন নীলমণিবাবুর নামে একটা বেনামি চিঠি ছাড়তেই হয়। নতুন জামাইয়ের কাছে এখন নয়, সেসব পরে হবে, দরকার বুঝলে, একটা সতর্কবাণীর মধ্যে দিয়ে। এখন শুধু নীলমণিবাবুকে দিতে হবে একটা অস্পষ্ট ইঙ্গিত। প্রথম চিঠিতে তার চেয়ে বেশি কিছু দেবার প্রয়োজন হবে না, একসঙ্গে বেশি না, নিংড়ে নিংড়ে একটু একটু করে সব আনন্দের রস নিতে হয়। কোণঠাসা প্রাণীটা এখন সম্পূর্ণ তার আয়ত্তের মধ্যে। আঘাত খাওয়ার পর আহত শিকারটার চোখের মণিটাকে তার বড় দেখতে ইচ্ছে করে। ভয়ার্ত বুকের অসহায় স্পন্দন আঙুলের ডগায় নিতে ইচ্ছা করে। আর জামাইয়ের চিঠিখানাও এখনই দিয়ে দিলে কেমন হয়? কিন্তু ঠিকানা যে জানা নেই। মদনবাবুর এসব মুখস্থ কথায় কথায় জেনে নিলেই হতো আজ। বড় ভুল হয়ে গেছে। দোলগোবিন্দবাবু উঠলেন ঘরের ভিতর যাবার জন্য। পত্রলেখা ছুটে আসছিল এইদিকেই, হাতে বই। নেপালদা, এ কি নেপালদা চলে গিয়েছে? হ্যাঁ, সে তো মাসিমার সঙ্গে গেল। কেন রে? ওই লাইব্রেরির বইখানা আজ ফেরত দেবে বলেছিল। নেপালি নিয়মিত লাইব্রেরি থেকে বই এনে দেয় এ বাড়িতে। যাক, কালকে ফেরত দিলেই হবে। বইখানা দিতে দেখি একবার। এ বই তোমার পড়া, বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলী। হ্যাঁ না, সেজন্য চাচ্ছি না। ওইখানে বেশ লম্বা সাইজের আছে, দু চারখানা অফিসে চিঠি লিখতে হবে। ওই বইখানার উপর কাগজ রেখে লিখলে বেশ সুবিধা। দাঁড়াও, আমি বড় প্যাডখানা এনে দিচ্ছি। না না, এতেই হবে, তুই শিগগির পড়তে বসকে যা, নইলে তোর মা এখনই আবার বকাবকি আরম্ভ করে দেবে। চেঁচিয়ে পড়বি, বুঝলি? আর তোর কলমটা দিয়ে যাস তো। এসব কাজে নিজের কলম ব্যবহার না করে অপরের কলম ব্যবহার করাই ভালো। পত্রলেখা কলমটা দিয়ে যাবার সময় একখানা লম্বা গোছের খাতাও আনে। লাইব্রেরির বই ছিঁড়ে খুঁড়ে যাবে, তার চেয়ে খাতাখানার ওপর কাগজে রেখে লেখাপড়া করো না কেন? লাইব্রেরির বই ছিঁড়বে কেন? আমি কি বইয়ের সঙ্গে কুস্তি করতে যাব? যা পড়তে বসকে যা। তুই দেখছি আমাকেও আজ বুকুনি না খাইয়ে ছাড়বি না। মেয়ে যেন একটু ক্ষুণ্ণ হয়ে চলে গেল। কথাগুলো বোধহয় একটু কড়া হয়ে গিয়েছে। মেয়েকে তিনি কোনোদিনই বকতে পারেন না। শুধু মেয়েকে কেন, কাউকেই না। বকা, চিৎকার করা এসব তার কোনো কালেই আসে না। চাবি দিয়ে তার প্রাইভেট দেরাজ খুলে তিনি লেখাপড়ার কাগজপত্র বার করলেন। একে তার স্ত্রী ঠাট্টা করে বলেন কোনো ব্যাঙের দপ্তর খুলে বসা। খাম, পোস্টকার্ড, টিকিট, কাগজ, বহু রকমের কালি, আরও অনেক দরকারি জিনিসের তার স্টক থাকে। কখন কাজে লাগবে বলা তো যায় না। বেনামি চিঠি পাঠাবার দিনে ওসব কেনা ঠিক না। নেপালের চিঠিখানা তিনি ভালো করে পড়লেন। দু চারটে বানান ভুল করলেও মোটামুটি মন্দ টাইপ করেনি নেপাল। ভুলগুলো কালি দিয়ে সংশোধন করা ঠিক হবে না, কে জানি কিসে থেকে কি হয়। খামখানা থুতু দিয়ে আঁটবার সময় চোখের সম্মুখে ভেসে উঠল সেই সরকারি কর্মচারীটির ছবি। অপ্রত্যাশিত আঘাতে কেমন করে ছটফট করে পারাবে, অথচ কাউকে কিছু বলতেও পারবে না। এ কথা ভেবেও আনন্দ। লোকটার উপর লক্ষ্য রাখতে হবে। চেঁচিয়ে চেঁচিয়ে পত্রলেখা। এইবার দোলগোবিন্দবাবু দ্বিতীয় চিঠিখানা লিখতে বসলেন। অপ্রতিহত তার ক্ষমতা এখন। পুতুল নাচের সুতো তার হাতে, যেমন ভাবে ইচ্ছে নাচাতে পারেন। আজকের হঠাৎ ঘাড়ে এসে পড়া দায়িত্ব সর্বাধুনিক কিনা, তাই এইটাই আজকের আসল কাজ। তিনি একখানা খামের ওপর খসখস করে বাঁ হাত দিয়ে নীলমণিবাবুর ঠিকানাটা লিখলেন। অভ্যস্ত হাত। তারপর আরম্ভ হলো চিঠি লেখা। কলম হাতে ধরলে কখনো কথার জন্য ভাবতে হয় না তাকে, কিন্তু আজ প্রথমেই আটকালো একটা বানানে। আরম্ভ করেছিলেন
আমরা ঘাস খেয়ে থাকি না, লোকের চোখে ধুলো। খটকা লাগলো ধুলোর বানানে, ধয়ে দীর্ঘও না ধয়ে হ্রস্বও। এইটা দেখবার জন্য পত্রলেখার কাছ থেকে বাংলা অভিধানখানা চাইতে একটু সংকোচ বোধ হলো। লাইব্রেরির বইয়ের মলাটের ওপর ধুলো আর ধুলো, হ্রস্বও আর দীর্ঘও দুটো পাশাপাশি লিখে দেখলেন কোনটা দেখায় ভালো। দুটোই সমান, যদি ধুলো কথাটা পাওয়া যায় এই ভেবে বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলীর পাতা উল্টাতে আরম্ভ করলেন। তা বঙ্কিমচন্দ্র কি আর ধুলো টুলো নিয়ে কারবার করে? গোধূলি, ধুলি, ধুলিকণা এইসব গোটাচারেক পাওয়া গেল। তারপর কয়েক পৃষ্ঠার পর হাল ছেড়ে দিয়ে অন্যমনস্কভাবে বইখানা নাড়াচাড়া করছেন, একখানা কাগজ বেরিয়ে এলো। কতদূর পর্যন্ত পড়া হয়েছে তারই বোধহয় চিহ্ন দিয়েছিল লাইব্রেরির কোনো পাঠক ওই কাগজখানাকে দিয়ে। কাগজখানার উপরের লেখাটার দিকে নজর গেল। এ কি, পত্রলেখার হাতে লেখা না? লেখাটা পড়লেন। প্রথমটা একটু গোলমেলে থাকে। চিঠিখানার নিচে কোনো নাম নেই, কাকে লেখা তারও কোনো উল্লেখ নেই চিঠির ভিতরে। চিঠিখানা তাড়াতাড়িতে লেখা, মনে হয় খানিক আগেই লেখা হয়েছে। সন্ধ্যার সময় বাড়িতে থাকতে পারিনি, ছোট ভাইকে নিয়ে মার হুকুমে আটকৌড়েতে যেতে হয়েছিল। আমার যেতে একটুও ইচ্ছে ছিল না। রাগ করো না লক্ষ্মীটি। শেষের শব্দটার ভুল বানান এই মানসিক অবস্থাতেও নজরে পড়ে না, অসম্ভব। আবার পড়ে দেখলেন, রাগে সর্বশরীর রি রি করে ওঠে। নিজের মেয়ের এই কাজ! ইচ্ছে হয় চুলের ঝুঁটি ধরে এখানে টেনে নিয়ে এসে মেয়ের এই আচরণের জবাবদিহি নেন। চিৎকার করে মেয়েকে ডাকতে গিয়ে মনে হলো যেন হঠাৎ মেয়ের নামটাই মনে পড়ছে না, কেমন যেন গুলিয়ে গেল। পরের মুহূর্তে নামটা খুঁজে পেলেন, কিন্তু তিনি আজ পর্যন্ত কখনো বকেননি। মারধর, বকুনি ওসব তার আসে না কোনো কালে। বলেছেন ওসব হচ্ছে ওর মায়ের ডিপার্টমেন্ট। তাছাড়া মায়ের কাছে কি কখনো ওসব কথা তিনি বলতে পারেন? সব রাগ গিয়ে পড়ল ভিজে বেড়াল ন্যাপলার ওপর। ওটার ওপর বিশ্বাস করে তিনি কি ভুলই না করেছেন। মা বাপেরই বুঝি এসব জিনিস নজরে পড়ে সবচেয়ে শেষে। এতক্ষণে তার খেয়াল হলো যে আজ সন্ধ্যায় বন্ধুদের কথাগুলো রিঙ্গিত এই দিকেই ছিল। মাসিমা পর্যন্ত নেপালের এত মনোযোগ দিয়ে খবর কাগজ পড়ার ওপর কটাক্ষ করতে ছাড়েননি। দেখা যাচ্ছে সকলেই জানেন, নিজেদের মধ্যে বলা বলি করেন, সকলে ঘুরিয়ে তাকেই খোঁটা দিচ্ছিলেন এ নিয়ে। অথচ শুধু তিনিই বুঝতে পারেননি সে সময়। এর আগে ঘুণাক্ষরেও টের পাননি যে। ছি ছি ছি, ওই হতভাগাটাকে মেরে ঠান্ডা করতে হবে, ওর এই বাড়িতে আসা বন্ধ করতে হবে। করতে হবে তো আরো কত কি, কিন্তু তার যে ওসব আসে না কোনো কালেই। পৃথিবীর যত ঝঞ্ঝাট কি তারই পরে এসে পড়বে। ওই বাঁদরটাই নিশ্চয়ই পত্রলেখাকে বইয়ের মধ্যে রেখে চিঠি পাঠানোর ফন্দিটা শিখিয়েছে। ও চালাকিটা আগে থেকে রপ্ত না থাকলে কখনো কি অত তাড়াতাড়িতে খবরের কাগজের ভাঁজের মধ্যে ভরে চিঠি চালান দেবার কথাটা কারো মাথায় খেলে? ধরে চাপকানো উচিত রাস্কেলটাকে। কিন্তু মারধর করলে নেপালটা আবার চোটে তার বেনামি চিঠি দেওয়ার অভ্যেসের কথা লোকের কাছে বলে বেড়াবে না তো? তার নিজের হাতের লেখা চিঠির খসড়াটা যে সেই হতভাগাটার কাছেই রয়ে গেছে। ভয় ভয় করে। কি করা উচিত এখন? অনেকক্ষণ ধরে তিনি চিন্তা করে দেখলেন বিষয়টাকে নানা দিক থেকে। যত ভাবেন তত মাথা গরম হয়ে ওঠে, কোনো কুল কিনারা পাওয়া যায় না। শেষ পর্যন্ত পত্রলেখার বাবা তার দেরাজের থেকে একটা পুরনো পেন হোল্ডার বার করলেন। কলমটা নিব নেই, কলমের উল্টো দিকটা কালির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বাঁ হাত দিয়ে তিনি লিখছেন নতুন একখানা চিঠি, বেনামি চিঠি, পত্রলেখার মায়ের কাছে। জীবনে স্ত্রীর কাছে তার এই প্রথম চিঠি লেখা।